আমরা বিজিবি সীমান্তের জনসাধারণ এবং বিজিবির সমন্বয়ে পুশিন প্রতিরোধকল্পে সদয় সর্বদা প্রস্তুত রয়েছি। বিজিবির কঠোর অবস্থানের মুখে রাতের আধারে ৩ শতাধিক মানুষকে সরিয়ে নিল বিএসএফ। ভারতকে ডজন খানেক চিঠি দেওয়ার কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমরা রেগুলারলি তাদেরকে যখনই পুশিনের ঘটনা আমাদের কানে আসছে বা আমরা দেখছি, আমার রিপোর্টিং হচ্ছে, আমরা কিন্তু তাদেরকে চিঠি দিচ্ছি। হামে টিকা না দেয়া ও শিশু মৃত্যুর দায়ে ডক্টর ইউনূস সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ। ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরও ৮ জনের। হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউপি চেয়ারম্যানের পদ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ৪ পুলিশ সহ আহত দুপক্ষের অর্ধশতাধিক। বগুড়ায় হরিজনদের জীবনমান উন্নয়নে নির্মিত হচ্ছে 2টি বহুতল ভবন। এক কক্ষের ফ্ল্যাটে অখুশি পরিচ্ছন্নতা কর্মীরা। কি ঘরে যেরকম আগে থাকতাম সেই পরিবেশে আবার ওই পরিবেশেই চলে আসলো। বিল্ডিং করে দিলে আমাদের কোনো সুবিধা পেলাম না। তুই ছেলে মেয়ে বেটার বউ নিয়ে থাকতে পারবো একটা ঘরে, বলেন? বেদখল ড্রেনের জমি উদ্ধারের পর মার্কেট নির্মাণ করতে যাচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন। জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি চান স্থানীয়রা। স্থাপনা করার জন্য আর সিটি কর্পোরেশন একটা টেন্ডার ডাকছে, কিন্তু ড্রেনের জায়গাতে আসলে ড্রেন হবে। এখানে ভোগান্তি বাড়বে, কারণ এখানে একটা সরকারি স্কুল আছে এবং বিভিন্ন কোচিং সেন্টার আছে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশে। সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার, আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিজিবির কঠোর অবস্থানের মুখে দেশের 3টি সীমান্ত এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করা 321 জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কুড়িগ্রামের বকবান্থা ও ঝাউবাড়ির সীমান্তে 300 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দা ও বিজিবির বাধার মুখে তার নস্যাৎ হয়ে যায়। এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, পুশিন চেষ্টা মেনে নেওয়া হবে না, এমন তৎপরতা বন্ধে ভারতকে 10 থেকে 12 বার চিঠি দেওয়া হয়েছে। রোববার মধ্যরাত কুড়িগ্রামের রৌমারী উপজেলার বকবান্থা ও ঝাউবাড়ি সীমান্তে 2 দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে উত্তেজনা। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, সীমান্তের সুদূরটিলা ক্যাম্পের কাঁটাতারের কাছে 2টি ট্রাকে করে প্রায় 300 মানুষকে এনে জড়ো করে বিএসএফ। এরপর এপারে ঠেলে পাঠানোর চেষ্টাও করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি ও গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পিছু হটতে বাধ্য হয়। ভারতের বিএসএফ প্রায় 300 লোক বাংলাদেশে পুশিং করার চেষ্টা করে। বাংলাদেশের বিজিবি, গ্রামবাসী, খেওয়ারচর, বকবান্ধা, আলগাচর সব লোক মিলে সারা রাত আমরা পাহারা দিয়ে রক্ষা করি। পঞ্চগড়ের বড়বাড়ির সীমান্তে বিজিবির শক্ত অবস্থানের কারণে 4 দিনের মাথায় 10 জনকে ফেরত নিতে বাধ্য হয়েছে বিএসএফ। গতরাতে কয়েক দফায় সীমান্তের ফ্লাড লাইট বন্ধ করে তাদের সরানো হয়। লাইটগুলো অফ করার পরেই তো দেখা যায় আনুমানিক 2:30 মিনিট হবে। এই সময় তারা আবার তাদেরকে নিয়ে চলে যায়। বাংলাদেশের বিজিবি আছে, আমরা তাদের সঙ্গে সহযোগিতা করছি। আমরা চাই যে তাদেরকে আন্তর্জাতিক আইনের মাধ্যমে সুরাহা করে আমাদের দেশে তো আমাদের দুঃখ নেই। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তেও জড়ো করা 11 জনকে 2 দিন পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ। গতরাত 3টার দিকে তাদের সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়। সকালে এসে দেখতেছি যে আমরা পরিস্থিতি স্বাভাবিক। আমাদের বর্ডার বিজিবি আমাদের এখানে প্রচুর নজরদারিতে রেখেছে তারা। সকালে এসে দেখতেছি আবার লাইট বন্ধ, তারপরে সকালে এসে দেখতেছি ও মানুষজন কেউ নাই। বিজিবিরা ছিল, আর থাকার পরে আমরা তো রাতে ছিল, আর রাতে তখন ভারতের লাইট বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পর একদম সকালে আসছে দেখছি আর লোকজন নাই, কিছু নাই, আর ভারতের বিএসএফও নাই।
এদিকে গত কয়েকদিনের পুশিন চেষ্টার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেন, পুশিন মেনে নেওয়া হবে না। এই তৎপরতা বন্ধে এ পর্যন্ত ভারতকে 10-12টি চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে দিল্লি কার্যকর ব্যবস্থা নেবে বলেও প্রত্যাশা তার। বাংলাদেশে যদি ভারতীয় কোনো ইলিগাল সিটিজেন থাকে বা ভারতে যদি বাংলাদেশের কোনো ইলিগাল সিটিজেন থাকে, তাদেরকে ফেরত আনার বা আমাদের ভারতীয়দেরকে ফেরত দেওয়ার একটি মেকানিজম বিদ্যমান আছে। সেই বিদ্যমান মেকানিজমটা, ডিপ্লোমেসিটা অবলম্বন করেই ভারতকে আমাদের সাথে কাজ করতে হবে, কথা বলতে হবে, এবং বাংলাদেশও সেটা করবে। আমরা যত রকম ডিপ্লোম্যাটিক নর্ম আছে সেটা আমরা ফলো করছি। আমরা রেগুলারলি তাদেরকে, যখনই পুশিনের ঘটনা আমাদের কানে আসছে বা আমরা দেখছি, আমার রিপোর্টিং হচ্ছে, আমরা কিন্তু তাদেরকে চিঠি দিচ্ছি। এছাড়া মেহেরপুর, সুনামগঞ্জ, লালমনিরহাটের সীমান্তগুলোতেও বিএসএফের পুশিন চেষ্টা ঠেকাতে তৎপর বিজিবি। জারিন অর্নি, যমুনা নিউজ। সীমান্তের আরও খবর জানতে চাই। লালমনিরহাটে আছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, সীমান্তে কি এখনও লোকজন জড়ো করে রেখেছে বিএসএফ? সেই সাথে সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। সোহা, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি মোগলহাট সীমান্তে। আপনাকে একটু যদি আমি দেখাতে পারি যে এটি হইল ধরলা নদী, এর পিছনে যে অংশটি এটি কিন্তু পুরোটাই আর ভারতীয় অংশ, জারি ধরলা, ভারতের জারি ধরলা ওই পাশে। আর এখান থেকে এই আমরা প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছি যে ভারতীয় বিএসএফ আমাদের লালমনিরহাট জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করছে। সেটি কিন্তু বিজিবি প্রতিহত করছেন এলাকাবাসীর সহায়তায়। গতকাল রাতেও কিন্তু তারা কিছুটা চেষ্টা করেছিলেন দুর্গাপুর সীমান্তে, আর সেটি তারা পারেননি। পরে তারা পুশ ব্যাক করে সেটি আবার ভারতীয় অংশে নিয়ে গেছেন। এরকম প্রতিদিনই চলছে, সীমান্তের বিভিন্ন জায়গায় এরকম তৎপরতা চালাচ্ছে ভারতীয় বিএসএফ। আর আমাদের বিজিবির সঙ্গে আমি কথা বলছি, তারা যেটি জানিয়েছেন যে বিজিবি কঠোর অবস্থানে রয়েছেন এবং টহলও জোরদার করেছেন। কোনোভাবেই তারা ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দিবেন না। আর দুদিন আগে আমরা দেখেছি যে পাটগ্রামের কলসির মুখ সীমান্তে একজন পাগলকে তারা কিন্তু গেট খুলে বাংলাদেশ অংশে প্রবেশ করিয়েছিল। সেটিও কিন্তু বাংলাদেশের মানুষজন এবং বিজিবি প্রতিহত করেছে। এরকম প্রতিদিনেই ভারতীয় বিএসএফ তাদের এই অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। আর এটির বিরুদ্ধে কিন্তু আমাদের বিজিবিও কঠোর অবস্থানে রয়েছে এবং এলাকাবাসী কিন্তু তারাও কিন্তু বিজিবি সহায়তা করছে এবং তারাও কিন্তু বিজিবিকে যথেষ্ট সহায়তা করছে রাত দিন। আর সবসময় তারা কিন্তু বিজিবির পাশে রয়েছে। আর বিজিবিও কিন্তু পুরো জেলায় কঠোর অবস্থানে এবং টহল জোরদার করেছে। সোয়া, আনিস, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এবার একটু পঞ্চগড়ে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী রনি মিয়াজিব। রনি, সীমান্তের পরিস্থিতি একটু জানাবেন, সেই সাথে বিজিবির নজরদারি কতটা বৃদ্ধি করা হয়েছে? সীমান্তের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। সকাল থেকেই আমরা এখানে রয়েছি, পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দেখছি যে এখন পর্যন্ত স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। তবে বিজিবির পক্ষ থেকে কিন্তু তারা তাদেরকে টহল সেটি জোরদার করেছে, কারণ বিএসএফ কিন্তু বিভিন্ন জায়গায় চেষ্টা করছে পুশিং করার, কিন্তু বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তারা কোনো পুশিংয়ের যে বিষয়টি সেটি তারা মেনে নেবে না। ভারতীয় কোনো নাগরিককে তারা বাংলাদেশে প্রবেশ করতে দেবে না। স্থানীয় মানুষরাও কিন্তু বিজিবিকে সহযোগিতা করছে। আপনাকে জানিয়ে রাখি, পঞ্চগড়ে কিন্তু প্রায় 300 কিলোমিটার কিন্তু সীমান্ত এলাকায় কিন্তু ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছে। আর পঞ্চগড়ের যে বিভিন্ন সীমান্ত এলাকাগুলো রয়েছে সেগুলো আমরা দেখছি যে চা বাগান রয়েছে, নদী, মূলত এগুলো চেষ্টা করছে বিএসএফ এর পক্ষ থেকে। কিন্তু তার আগেই আমাদের সদস্যরা কিন্তু একবারে তৎপর রয়েছে, কঠোরভাবে তারা এই দেখছেন এবং কোনোভাবেই যেন ভারতীয় নাগরিকদের বাংলাদেশকে ঠেলে দিতে না পারে। সেক্ষেত্রে কিন্তু বিজিবির যে কঠোরতা সকল তারা দিচ্ছে। আর পঞ্চগড়ে কিন্তু এই সীমান্ত এলাকাগুলোতে সম্ভাবনা ক্ষেত্রে কিন্তু বিজিবি সেটি দেখছেন এবং বিএসএফ কিন্তু যে জায়গাগুলোতে কৃষি এলাকা রয়েছে, চা বাগান রয়েছে এবং নদী এলাকা রয়েছে সেগুলোতে কিন্তু তারা চেষ্টা করছে এবং এই জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশের যে বিজিবি রয়েছে তারা কিন্তু সেগুলোতে তাদের জনবল অতিরিক্ত নিয়োগ করেছে এবং নজরদারি কিন্তু তারা বাড়িয়েছেন। আর আমরা যে জায়গাটিতে রয়েছি বড়বাড়ি সীমান্ত, এখানে কিন্তু গত 4 দিন আগে কিন্তু পুশিং করার চেষ্টা করেছিল ভারতীয় বিএসএফ এবং গতবারও কিন্তু তাদের বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছিল। সে সময় কিন্তু আমরা দেখেছি বিজিবি সদস্যরা মুখোমুখি অবস্থান নিয়েছিল এবং তারা বাধা দিয়েছিল এবং গত আরেকটা দিকে আমরা দেখেছি যে
বিএসএফ সদস্যরা সেই দপ্তরকে ভারতে ফিরিয়ে নিয়েছে এবং নেওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে এই মাঠে কিন্তু তাহলে বিজেপির সতর্ক অবস্থানে রয়েছে। অনেক ধন্যবাদ রনি আপনাকে। হামু উপসর্গে থামছে না মৃত্যু। 24 ঘন্টায় হামু উপসর্গে প্রাণ গেছে আরও 8 জনের। নতুন রোগী শনাক্ত হচ্ছে 1185 জন। হাবের প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে মোট প্রাণ গেছে 628 জনের। এর মধ্যে সিলেটে মৃত্যু হয়েছে 66 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 55 জন। মোট চিকিৎসাধীন 270 জন। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 29 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 17 জন। মোট চিকিৎসাধীন 112 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। জ্বর আছিল, জ্বর 2 দিন বাইয়া যে হাম বাড়াইছি, হাম বাড়াইও কালকে ভর্তি হয়েছে। প্রথমে হয়েছে তাপ, সর্দি। এদিকে হামে শিশু মৃত্যুর দায়ে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 5 জনের নামে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত আবেদন খারিজ করে দেন। এর আগে সকালে ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন করেন কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ডক্টর ইউনুসের তৎকালীন বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবু জাফর। 20 মে হামির টিকা সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করে ইউনিসেফ। সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স সেদিন জানান, টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক করেছিল ইউনিসেফ। দেওয়া হয়েছিল 5টি চিঠিও। ইউনিসেফের দাবি, টিকা কিনতে অর্থ নয়, ছিল ক্রয় সংক্রান্ত জটিলতা। গেল 15 মার্চ থেকে এ পর্যন্ত হামু উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 620 জনে। বিজ্ঞ আদালত খারিজ করে দিয়েছেন। আমরা রিকোয়েস্ট করেছিলাম অন্যান্য ধারাগুলোয় কগনিজেন্স নেওয়া হোক। বিজ্ঞ আদালত বললেন যে আমি আদেশে এগুলো উল্লেখ করব। আমরা এই আদেশটা হাতে পাওয়ার পরে আজও 5 দফা দাবিতে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তবে রোগীদের কথা বিবেচনায় রেখে বহির্বিভাগ ও জরুরি বিভাগ কর্মবিরতির আওতা মুক্ত রাখা হয়েছে। ইন্টার্ন চিকিৎসকরা জানান, 6টি দাবির মধ্যে প্রথমটি নিয়ে আলোচনা হলেও বাকিগুলো নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত টানা কর্মবিরতি চলবে। তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস বর্জন করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। এর আগে 3 দিন ধরে বিক্ষোভ কর্মসূচি থেকে আলটিমেটাম দিলেও দাবি মেনে না নেয় রোববার সকাল 11:30 থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক গ্রামের বাসিন্দাদের 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নেয় গোটা ইউনিয়ন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘাতে 4 পুলিশ সদস্য সহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে। দিনের শুরুতেই রণক্ষেত্রে পরিণত হয় হবিগঞ্জের বানিয়াচং ইউনিয়ন। ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের এই সংঘাত চলে 2 ঘণ্টাব্যাপী। ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্ট চলাকালে বড় ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরিদ আহমেদ গ্রেফতার হন। এরপর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান যুবদল নেতা কফিল উদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর জামিনে মুক্তি পান ফরিদ। এরপর আবারও চেয়ারম্যানের দায়িত্ব নিতে গেলে তাতে বাধা দেন কফিল। এ নিয়েই 2 পক্ষের মধ্যে শুরু হয় বিরোধ। জুড়ে দখল করতেছে বেটায়, চেয়ারম্যানের পদ আবার ফাইতো বেটায়, ওই কারণে মনে হয় আজকে মারামারি হয়েছে। আওয়ামী লীগের সকল নেতা বল জেতলা আর বিএনপির নেতা বল জেতলা, এরা জানা লইছে। সকালে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠানে মুখোমুখি হন ফরিদ আহমেদ ও কফিল উদ্দিন। প্রথমে তাদের মধ্যে বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে ফরিদ আহমেদের সমর্থক নোয়াগাঁও কদুপুর গ্রামের বাসিন্দাদের সাথে সংঘর্ষে জড়ায় কফিল উদ্দিনের সমর্থক হলদারপুর গ্রামের বাসিন্দারা। এই ঘটনায় এক পক্ষ আরেক পক্ষকে প্রথমে হামলার জন্য দায়ী করছে।
মোহাম্মদ কফিল উদ্দিন, সে তার সন্ত্রাস বাহিনী লইয়া আইয়া ওই আক্রমণ হইয়া লাইছে। আল্লাহ যে বাঁচাইছেন আমার মানুষ, জনগণ খবর ভাইয়া আইয়া আমারে বাঁচাইছে, নাইলে আমি আজকে বাঁচতে পারলাম না। নৌকার চেয়ারম্যান এবং সাবেক আওয়ামী লীগের সভাপতি উনি মনে করেন ফরিদ মিয়া জেলে যাওয়ার পরে আমার ইউনিয়ন পরিষদে মিললে মনে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিল। তা আমরা কথা হইলে উনি যদি কেন দায়িত্ব গ্রহণ করতেন তাহলে 12 জন মেম্বারের সদস্য মত হইয়া বইতা, কিন্তু তাই জুড়ে আওয়ামী লীগ সংগঠিত হইয়া তাই বনে এলাকার ভিতরে প্রত্যেক দিনের মিটিং কইরা আমরা মেম্বার হয়েছে যে ইউনিয়ন পরিষদের আমার মেম্বার গীতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। রক্তক্ষয়ী সংঘর্ষে 4 পুলিশ সদস্য সহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা যেটা নেওয়া দরকার সেটা নিব, আসামি ধরার জন্য যা করার দরকার আমরা তাই করব। আমি আশা করব ভবিষ্যতে এটা নিয়ে যেন আর কোনো মারামারি এবং বিভেদ সৃষ্টি না হয়। এবার আইনের কাজ আইন করবে। সংঘাতের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে 2023-24 অর্থবছরে বগুড়ার 2টি হরিজন পল্লীতে হরিজন পরিবারগুলোর জন্য 2টি বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেয় সরকার। কাজ শুরু হলেও হরিজনরা বলছেন এসব ভবনে তাদের যে ফ্ল্যাট দেওয়ার কথা সেখানে থাকার জন্য একটি ঘরই পাচ্ছেন তারা। টিনশেড ঘর থেকে হয়তো পাকা দালান পাবেন, কিন্তু পরিবারের সবাইকে নিয়ে আগের মতো সেই একটি ঘরে গাদাগাদি করে থাকতে হবে। ফ্ল্যাটগুলোতে তাই কমপক্ষে 2টি করে কক্ষ রাখার দাবি পরিচ্ছন্নতা কর্মীদের। আরও জানাচ্ছেন মেহেরুল সুজন। দুরা বাবা মা আসলে বাড়িতে ঘুমাতে পারি না, সব একসাথে নিয়ে ঘুমাওয়া লাগে, কি করব? আরে ছেলে মেয়ে যখন বড় হবে বিয়ে শাদী দিব তাদেরকে কোথায় রাখবো? বগুড়ার কাটনারপাড়া হরিজন কলোনির এই গৃহবধূ তার আবাসনের যেমন বর্ণনা দিলেন তেমনটাই চিত্র দেশের সব হরিজন পল্লীর। সমাজের পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে সারা দেশে তাদের জন্য বহুতল ভবনে আবাসনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে চকসূত্রাপুর হরিজন কলোনিতে 18 কোটি 46 লাখ টাকা ব্যয়ে শুরু হয়েছে 7তলা ভবন নির্মাণের কাজ। 10 কোটি টাকা ব্যয়ে শুরু হবে কাটনারপাড়া হরিজন কলোনির বহুতল আবাসিক ভবনের কাজও। তবে পরিবার প্রতি মাত্র একটি ঘর বরাদ্দ থাকায় বহুতল ভবনের ফ্ল্যাট খুব একটা আনন্দিত করছে না হরিজনদের। কি ঘরে যেরকম আগে থাকতাম তো সেই পরিবেশে তো আবার ওই পরিবেশেই চলে আসলো। বিল্ডিং করে দিলে আমাদের কোনো সুবিধা পেলাম না। আগে পৌর যে ভবনগুলো আছে দেখেন আপনার, রান্নাঘরও আছে, একটা রুম আছে, ছোট্ট একটা বারান্দা আছে, খাওয়া দাওয়ার মতন। খালি কি বাথরুম একটা যোগ হচ্ছে আমাদের, তার সাথে আর কিচ্ছু যোগ হচ্ছে না। হরিজনরা বলছেন প্রকল্পের শুরুতে তারা জানতেন পরিবার প্রতি 2টি করে কক্ষ পাবেন। এখন তাদের জন্য একটি কক্ষ বরাদ্দ রাখা হচ্ছে। ফলে এখনকার চেয়ে খুব একটা ভালো অবস্থায় পরিবার নিয়ে বসবাস করতে পারবেন না বলেই মনে করছেন তারা। 2 ছেলে মেয়ে বেটার বউ নিয়ে থাকতে পারবো একটা ঘরে? বলেন, তাহলে আমাদের ঘর ভাঙে কি লাভ হলো? তাহলে ওই ঘরেই থাকতো। আমাদের বলছে তোমাদের 3টা করে রুম দিব, এই কথা বলে আমাদের ভাঙছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন একটি কক্ষের পাশাপাশি হরিজন পরিবার ডাইনিং স্পেসও পাবেন কক্ষ হিসেবে ব্যবহারের জন্য। তবে এরপরও তারা যদি আপত্তি করেন সেক্ষেত্রে প্রকল্পের নকশা পরিবর্তনের জন্য মন্ত্রণালয়ে জানানো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা বিষয়টা অবগত করবো যে স্যার এখানে যদি একটা না করে যদি সেপারেট যদি 2টা রুম যদি করা যায় তাহলে তারা আরেকটু ভালো হয়তো সুন্দর পরিবেশে তারা থাকতে পারে, সিকিউরিটিও তাদের মধ্যে থাকবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী নগরীর চকসূত্রাপুর হরিজন কলোনিতে 72টি এবং কাটনারপাড়া কলোনিতে 36টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। 2027 সালের আগস্ট নাগাদ শেষ হবে নির্মাণ কাজ। হরিজন সম্প্রদায়ের মানুষেরা বলছেন এভাবে যদি আবারও একটি করে ঘর বরাদ্দ দিয়ে তাদেরকে আবাসনের ব্যবস্থা করা হয় তাহলে সরকারের এই নতুন প্রকল্প তাদের তেমন কোনো কাজে আসবে না, বরং আগের যে বিড়ম্বনাময় জীবন তাদের ছিল সেই বিড়ম্বনা নিয়েই তাদের জীবন কাটাতে হবে। মেহেরুল সুজন, যমুনা নিউজ, কাটনারপাড়া হরিজন কলোনি, বগুড়া। ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমাতে মেঘনা নদীর পানি শোধন করে রাজধানীবাসীর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাস্তবায়ন করা হচ্ছে গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প, বলেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ নির্মাণাধীন এই প্রকল্প পরিদর্শন করেন তিনি।
প্রকল্পের পানির ট্রান্সমিশন লাইন এবং শোধনাগারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় মন্ত্রী বলেন, প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের 97% কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাওয়ায় বিকল্প উৎস হিসেবে নদীর পানি শোধন করে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 1 বছরের মধ্যেই পূর্ণাঙ্গভাবে পানি সরবরাহ কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 50 কোটি লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে ঢাকা মহানগরে। প্রায় 10,000 কোটি টাকা ব্যয় প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং এটা প্রায় শেষের দিকে 97% প্রায় আপনার শেষ হয়ে এসছে। ছোটখাটো 2-1টা আপনার কাজ আছে, সেই কাজগুলো শেষ করে আমরা আশা করছি যে আগামী 1 বছরের মধ্যে এই প্রজেক্ট কমপ্লিট হবে। দখল দূষণের কবলে পড়ে অস্তিত্ব সংকটে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী রহমতখালী খাল। অতীতের খরস্রোতা জলাশয় এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। 2 পার দখল করে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে, বন্ধ হয়ে যাচ্ছে স্বাভাবিক পানি প্রবাহ। এতে বাড়ছে জলাবদ্ধতা, হুমকির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে মজু চৌধুরী হাট পর্যন্ত বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে গেছে রহমতখালী খাল। একসময় এই খাল দিয়ে চলত পালতোলা নৌকা, মালবাহী ট্রলার, স্পিড বোট। কিন্তু দখল দূষণে 40 কিলোমিটার দৈর্ঘ্যের খালটি এখন মৃতপ্রায়। প্রভাবশালীদের ছত্রছায়ায় খালের দুপাশে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা, বহুতল ভবন। ফলে পানি প্রবাহ অবরুদ্ধ হয়ে বন্ধ হয়ে গেছে সব ধরনের নৌ চলাচল। শহর ও আশপাশের বাজার এলাকার ময়লা আবর্জনা, প্লাস্টিক বর্জ্য অবাধে ফেলা হচ্ছে খালে। দূষিত কালো পানির দুর্গন্ধে অতিষ্ঠ দুপারের বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। এক সময় আমরা এখানে নৌকার থেকে ধান উঠাইতাম, নৌকাতে আবার ধান দিতাম, সার দিতাম, বহুত রকমের করতাম। কিন্তু এখন এই যে খালগুলা ভরাট হয়ে গেছে, ভরাটের কারণে কোনো নৌকা টোকা আইতে পারে না। খালে দোয়া হালা করতাম, গোসল পানি করতাম আমরা। এত সুন্দর পানি আছিল, সাপ্লাই পানির তো পানি এগুলো পরিষ্কার ছিল। পানিগুলো দূষিত হয়ে গেছে। মুরগির বাজার এখানে আবর্জনা ফালাই, সব কিছু বাজারের সমস্ত আবর্জনা এই খালে ফেলা। বর্জ্য ব্যবস্থাপনার অভাবের কারণে এই খালটাও বন্ধ এবং এখানে মশা মাছির উপদ্রব অনেক বেশি। এই খালটা দ্রুত খনন করা দরকার এবং এটা ভালো করে পর্যবেক্ষণ করা দরকার, কারণ এটা লক্ষ্মীপুর শহরের মূল কেন্দ্র। দীর্ঘদিন ধরে খাল রক্ষায় কার্যকর উদ্যোগ না নেয়ায় পরিস্থিতি এখন ভয়াবহ। খাল দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদের বিষয়েও উদাসীন প্রশাসন। বিভিন্ন পরিকল্পনা থাকলেও সেগুলো বাস্তবায়নে উদ্যোগ দৃশ্যমান নয়। দীর্ঘদিন যাবৎ খনন না করা এবং বিভিন্ন ধরনের দখল হতে খালটি বিভিন্ন অংশে মানে প্রস্থে কমে গেছে এবং কিছুটা সেডিমেন্টেশনও হয়েছে। সো এই মুহূর্তে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটি খাল খনন করা প্রয়োজন এবং এই উদ্যোগ ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে, তারা ইতিমধ্যে সাইট ভিজিট করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইটার খননের সাথে সাথে আমরা শহর অংশে প্রায় 3 কিলোমিটার জায়গায় আমরা বিউটিফিকেশনের কাজটা করবো আর কি। পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন, খালের অবৈধ দখল ও প্রতিবন্ধকতা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। খালসহ শহরের জলাশয়গুলো বাঁচিয়ে রাখতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ টিআইবি কর্মকর্তার। ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে আমরা সেটাকে সমাধান করার লক্ষ্যে কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি। আমরা যদি এই প্রকল্পটা হাতে নিতে পারি, আমার বিশ্বাস যে লক্ষ্মীপুরের যে জলাবদ্ধতার যে ব্যাধি, দীর্ঘদিনের মানুষের কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হব। জনগণকে যদি অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যায়, সচেতন করা যায়, তাহলে এই খালের ঐতিহ্য ফিরে আসবে এবং এই খাল দিয়ে একসময় যেভাবে এখানে নারিকেল সুপারি নৌকা চলাচল করত, সেরকম পূর্বের ঐতিহ্য ফিরে আসবে বলে আমরা মনে করছি। ব্রিটিশ আমলের খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে 4 জন নিহত হয়েছেন, আহত অন্তত 8 জন। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের সরাইলের বৈশামুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, হবিগঞ্জের মাধবপুর থেকে 40 থেকে 50 জন যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিল স্থানীয় দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন 4 জন, গুরুতর আহত হন 8 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ। ঘটনার পর পালিয়েছে বাসটির চালক ও হেলপার।
আশঙ্কাজনক আছে আরো 2-4-5 জন লোক, মানে তারা পাঁচ কিনা সন্দেহ আছে, তারা জীবন সংকটপূর্ণ। আর এই যে গাড়িগুলি ভাই, গাড়িগুলির মডেল নাই, এই গাড়িগুলি 70 বছর আগে পুরানো গাড়ি। গাড়িটা হচ্ছে হবিগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর দিকে যাচ্ছিল এবং নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেছে। আমরা দেখছি আহত পেয়েছি 8 জনকে, হাসপাতালে পাঠিয়েছি। একটু বৃষ্টিতেই সড়কে দেখা দেয় জলাবদ্ধতা। বরিশাল নগরীর ওই সড়কের পাশে দীর্ঘদিন বেদখলে থাকা ড্রেনের জমি দখলমুক্ত করেছে সিটি কর্পোরেশন। স্থানীয়রা ভেবেছিলেন উদ্ধার হওয়া জমিতে ড্রেন হবে, কেটে যাবে জলাবদ্ধতার ভোগান্তি, কিন্তু সেখানে বহুতল মার্কেট নির্মাণ করতে যাচ্ছে সিটি কর্পোরেশন। কর্তৃপক্ষ বলছে মার্কেট হলে সিটি কর্পোরেশনের আয় বাড়বে। আরও জানাচ্ছেন কাউসার হোসেন। কয়েক দফা অভিযান চালিয়ে নগরীর বগুড়া রোডে নিজস্ব মালিকানাধীন প্রায় 10% জমি উদ্ধার করে বরিশাল সিটি কর্পোরেশন। এখন ওই জমিতে মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। 3.25 কোটি টাকা ব্যয়ে প্রথম পর্যায়ে 3 তলা ভবনের টেন্ডার প্রক্রিয়াও শেষ হয়েছে এরই মধ্যে। টেন্ডার প্রক্রিয়াধীন আছে, ইভ্যালুয়েশন কার্যক্রম চলমান আছে আর কি। এটার উদ্দেশ্য যদি বলেন, আসলে সিটি কর্পোরেশনের আয় বর্ধনটাই আমাদের প্রধান উদ্দেশ্য হিসাবে আর কি আমরা চিন্তা ভাবনা করছি। অথচ মাত্র আধা ঘন্টার বৃষ্টিতে তলিয়ে যায় গোটা সড়ক। বগুড়া রোড এলাকায় অবস্থিত জেলার সবচেয়ে বড় সরকারি বালিকা বিদ্যালয়ে আছে একাধিক কোচিং সেন্টার। তাই বর্ষাকালে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী সহ সাধারণ পথচারীরা। তাই ড্রেনের জমিতে ড্রেনই চায় স্থানীয়রা। সাবেক প্রশাসক যখন ড্রেনের কাজ শুরু করেছিল, তখন আমরা খুবই আশা ছিল আমাদের যে টোটাল রাস্তার 2 পাশে ড্রেন হবে। আমরা শুনতে পারছি এই জায়গায় একটা স্থাপনা করার জন্য আর সিটি কর্পোরেশন একটা টেন্ডার ডাকছে, কিন্তু ড্রেনের জায়গায় তো আসলে ড্রেন হবে। এখানে ভোগান্তি বাড়বে, কারণ এখানে একটা সরকারি স্কুল আছে এবং বিভিন্ন কোচিং সেন্টার আছে। ভূমি অফিস বলছে সিটি কর্পোরেশনের মালিকানা বগুড়া আলেকান্দা মৌজার 3 নম্বর এসে খতিয়ানের 4044 নম্বর দাগে 9.9% জমি ড্রেন শ্রেণীর। আমরা আমাদের রেকর্ড রুমে রক্ষিত বই নিয়ে এসে পর্যালোচনা করে দেখলাম যে 4044 দাগটি হচ্ছে ড্রেন শ্রেণী হিসেবে শ্রেণীভুক্ত। এটা বরিশাল সিটি কর্পোরেশনের নামের মালিক হিসেবে খতিয়ানভুক্ত রয়েছে। সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসক জানান, ওই জায়গায় মার্কেট নির্মাণের পরিকল্পনা আগের প্রশাসকের। আগে ড্রেন, তার উপর মার্কেট নির্মাণ হবে বলে আশ্বস্ত করেন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। ড্রেনের জায়গায় অবশ্যই ড্রেন হবে, ড্রেনকে রেখেই আমরা তার উপর হয়তো ওই কৌশলী এখানে স্টল করা হবে, যে স্টলগুলো সিটির জায়গার উপর সিটি করবে আর কি। কোটি কোটি টাকা ব্যয় করে এক যুগেও এই মার্কেট ভবনের নির্মাণ কাজ শেষ করতে পারেনি, অথচ এখন আবার ড্রেনের জমিতে মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে নগর কর্তৃপক্ষ। এছাড়া কুয়াকাটায় রিসোর্ট নির্মাণের নামে 5 কোটি টাকা খরচ করে বসে আছে বরিশাল সিটি কর্পোরেশন। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। দেশের বিভিন্ন জায়গায় প্রবাহিত হচ্ছে মাঝারি থেকে তীব্র তাপদাহ। দিনাজপুরের হিলিতে তাপমাত্রা ওঠানামা করছে 35 থেকে 38 ডিগ্রির ঘরে। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছে না সাধারণ মানুষ। সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর শ্রমিকরা। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম, রাজশাহী সহ সিলেটের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, গত সপ্তাহ থেকে প্রতিদিন দুপুরে গড়ে তাপমাত্রা বাড়ছে। দর্শক, এই ছিল সংবাদ আদেশে।